তথ্যের ঘাটতি কিংবা ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক, নিতেই যায়নি 12 লক্ষাধিক। আপনি চৌকারিও নিছে কয় আপনারটা মে মাসে না জুন মাসে পাইবেন। আমার ভাই ফোন দিয়ে বললো যে না এখানে কার্ড দিচ্ছে, আসার পরে আমি কার্ড পাইনি। 3 ঘন্টা দাঁড়ানোর পরে কাউন্টারে গেলাম, কাউন্টারে যাওয়ার পরে ওনারাও দেখলো, দেখার পরে বললো যে আপনার এটা তো কমপ্লিট হয় নাই। শঙ্কিত না হওয়ার আহ্বান, নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। যারা স্মার্ট কার্ড পায় তাদের জন্য ক্যাম্পে একটা নির্ধারিত ফর্ম ফিল আপ করে আইরিশ এবং 10 ফিঙ্গার দিয়ে পরবর্তীতে এটা হেড অফিস বা থানা অফিস থেকে তারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিবন্ধীদের বাদ রেখে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুটানে অটিজম সম্মেলনে প্রধানমন্ত্রী। রাজধানীতে গণপরিবহনে ভাড়া আদায় 4 দিন ধরে চলছে নৈরাজ্য। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে বিকেলে সড়ক পরিবহন মন্ত্রীর বৈঠক। মাদকতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের মুসলিম প্রধান সহ 2 রাজাকারের ফাঁসির আদেশ। 71-এর ধর্ষণের অপরাধ গণহত্যার শামিল, পর্যবেক্ষণ ট্রাইব্যুনালের। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 তরুণের মধ্যে প্রায় 4.5 মাস পর বাড়ি ফিরল একজন। অপহরণ করা হয়েছিল বলে দাবি, খতিয়ে দেখছে পুলিশ। এবং 3 বছর ধরে ইউরোপে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কৃষকের দক্ষতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি তার সরকার প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিবন্ধীদের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। সকালে ভুটানে আন্তর্জাতিক অটিজম বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় অটিজম নিয়ে গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটান সফরের দ্বিতীয় দিনে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার 2017 এর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। রয়্যাল ব্যাংকোয়েট হলে এই শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রতিবন্ধীদের যুক্ত করতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। তিনি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। We have integrated it in the National 7th 5-year Plan for 2016 to 2021. For the first time, our nationwide census has included information on persons living with disabilities including autism. We have taken a number of legislative, social and medical initiatives to address the issue of autism. It is noteworthy that our initiatives and leading role in the field of ASD could not have been generated without the relentless efforts of Saima versus Hussain. Saima has not only raised awareness, but her efforts have contributed significantly to life-changing experiences for many. এরপর থিম্পুর হিজুতে বাংলাদেশ দূতাবাসের চেনসিরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময় ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে অটিজম ও নিউরো বিষয়ক টেকসই উন্নয়ন শীর্ষক উচ্চ পর্যায়ে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সন্ধ্যা 7টায় লিঙ্কানা প্যালেসে ভুটানের রাজা ও রানীর দেয়া নৈশ ভোজে অংশ নেবেন তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ। ভুটানে আছেন রিপোর্টার আজহার লিমন। প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন।
সঞ্জনা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ভুটানের রাজধানী থিম্পুর ব্যানকোয়েট হলে। ঠিক কিছুক্ষণ পরই এখানে কিন্তু আপনি জানেন সকালে আমরা যেমনটি জানাচ্ছিলাম অটিজমের উপর যে আন্তর্জাতিক সম্মেলনটা কনফারেন্স অফ অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেই অনুষ্ঠানটির যেমন উদ্বোধনী পর্বে তিনি ছিলেন, তেমনি এইখানে দুপুর 2টা, যেটি এখন তার আসার সময় হয়ে গেছে, তিনি কিন্তু এখানে একটি সাইডলাইন মিটিংয়ে যে পৃথিবীর রাষ্ট্রীয় পর্যায়ে এই যারা অটিস্টিক সমস্যা যাদের আছে তাদের আসলে তাদের জন্য আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে কি কি করা যেতে পারে, এর জন্য কিন্তু তিনি এই সাইডলাইন মিটিং এ সভাপতিত্ব করবেন। এবং আপনাকে আমি সকালে বলে রাখি যে উদ্বোধনী পর্বে, এই অটিজম সম্মেলনের উদ্বোধনী পর্বে কিন্তু ভুটানের রাজা শেরিং তোগবে ছিলেন এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এখানে দীর্ঘ বক্তৃতা করেছেন। তিনি সেখানে ভুটানের সাথে বাংলাদেশের যে ঐতিহ্যগত দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, ঐতিহ্যগত সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, সেই বিষয় তুলে ধরেছেন। তিনি ভুটানে স্বাধীনতোত্তর বাংলাদেশকে যে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি দিয়েছিল সে কথা স্মরণ করেছেন। আসলে গতকালের মতো আজকেও আসলে অনেকগুলো প্রোগ্রাম এবং অনেকগুলো কর্মসূচি দিয়ে প্রধানমন্ত্রীর কিন্তু প্রোগ্রাম সূচি সাজানো হয়েছে এবং আপনি জানেন যে সকালের এই উদ্বোধনী পর্বটা শেষ করে তিনি এই থিম্পুতে হেজো নামক স্থানে বাংলাদেশি দূতাবাসের জন্য যে জায়গাটা, সেই জায়গা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে বাংলাদেশি দূতাবাসের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক এবং এখানে অটিজমের এই সম্মেলনে যোগদানের পর প্রধানমন্ত্রী কিন্তু ভুটানের রাজার দেয়া নৈশ ভোজে অংশগ্রহণ করবেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আপনি জানেন প্রধানমন্ত্রীর এই ভুটান সফরে নানা ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যে বিষয়ে দুই দেশ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনটি হবে ভুটানের তথ্য মন্ত্রণালয় আমাদের এই সংবাদ কভার করার জন্য যে মিডিয়া সেন্টার তৈরি করেছে সেইখানে। এই ছিল ভুটানের রয়্যাল ব্যাংকোয়েট হল থেকে সর্বশেষ। দর্শক, এতক্ষণ ভুটান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আজহার লিমো। তিনি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত। রাজধানীতে গণপরিবহনে ভাড়া আদায়ে 4 দিন ধরে চলছে নৈরাজ্য। সিটিং সার্ভিস বন্ধ ও গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের পর কিছু বাস মালিক রাস্তায় গণপরিবহনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। অন্যদিকে কয়েকটি পরিবহনে সিটিং সার্ভিস বন্ধের কথা বলা হলেও আগের মতো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলছে সিটিং সার্ভিস। এদিকে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমস্যা সমাধানে বিকেলে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত 15 এপ্রিল থেকে রাজধানীতে পরিবহন সংকট ও যাত্রী হয়রানি দূর করতে সব ধরনের সিটিং সার্ভিস ও গেটলক সেবা বন্ধ করে দেয় সরকার ও পরিবহন মালিকরা। কিন্তু গত 3 দিনেও সিটিং সার্ভিসের হয়রানি ও দৌরাত্ম্য থেকে মুক্তি পায়নি রাজধানীবাসী। এতে প্রতিনিয়তই বিপাকে পড়ছেন তারা। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট ও আগারগাঁও সহ বিভিন্ন রুটে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীর কর্মমুখী মানুষকে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দিশারি, বিকল্প, ওয়েলকাম পরিবহন সহ বেশ কয়েকটি গণপরিবহন দরজা বন্ধ রেখে সিটিং সার্ভিস চালু রেখেছে। যাত্রীদের অভিযোগ, কিছু পরিবহন লোকাল সার্ভিস রাখলেও ভাড়া নিচ্ছেন সিটিং সার্ভিসের ন্যায়। ওঠার আগে শর্ত দিছে যে আবার কিন্তু 15 টাকা দিতে হবে, ঠিক আছে? আমি বললাম কেন, যদি দেন তাহলে উঠবেন, নাহলে উঠবেন না। এই ওয়েলকাম বাসে 20 মিনিট হয়ে গেল, উঠতে পারে, গাড়ি পাওয়া যাচ্ছে না, উঠতেও পারতেছি না। গাড়ি লোকাল হয়ে গেছে কিন্তু ভাড়া সিটিং চলতেছে। যদি বলে 2 টাকা কম রাখেন তারা রাখবে না। আমি 20 মাইল থেকে আসছি জাহাঙ্গীরনগর, আগে 50 টাকা নিত, এখনো 50 টাকায় নিয়েছে। তবে পরিবহন চালক ও হেলপাররা বলছেন আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও সিটিং সার্ভিস চালানোর নির্দেশনা রয়েছে মালিকদের পক্ষ থেকে। আজকে এই ট্রিপে যাওয়ার পরে থেকে ভিতরে দাঁড়ানো কোনো যাত্রী নেবা না। আমি বললাম ঠিক আছে, আমি তো জানি না, যদি আমার কালকে জানাই দিতেন তাহলে আমি তো একটা লোকও নিতাম না। আজকে সব আমাদের লোকজন মালিক বলছে আর কি যে সিটিং চলতে, আমাদের লোকজন বলিয়া দিছে যে এটা তো ওই যে অভিলাষ সিস্টেম আছে, তো বলিয়া দিছে যে আপনারা সিটিং চালাবেন। এদিকে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান,
রাজধানীতে পরিবহন সংকট দূর করতে বিদেশ থেকে আরো 4000 বাস আনা হবে। আরো 4000 গাড়ি ঢাকা সিটির জন্য বিদেশ থেকে আনা একটা চিন্তা ভাবনা উত্তর সিটি কর্পোরেশন আনিসুল হক সাহেব করছেন। সে ব্যাপারে বাস্তবায়নে প্রক্রিয়া সম্পর্কে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, গণপরিবহনের আজকের অবস্থা জানাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। ফাহমিদা, গণপরিবহন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে পুরো নগর জুড়ে তা কিন্তু এখনো কাটেনি। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন বাস স্টপেজে ঘুরে ঘুরে দেখেছি যে ধরনের সেবা দেবার কথা ছিল নগরের গণপরিবহনগুলোর, তা কিন্তু তারা নগরবাসীকে দিচ্ছেন না। আপনি যদি দেখেন যে আমরা এই মুহূর্তে আছি নগরীর ঠিক একটি প্রাণকেন্দ্র যে ফার্মগেটে আছি, তো দেখছেন এখন যেহেতু আসলে দুপুরের টাইম চলছে, এখন ততটা যাত্রীদের ভিড় কিন্তু এই মুহূর্তে নগরীতে থাকে না। কিন্তু যেহেতু বিষয় হলো যে আজ বেলা 12টা থেকে নগরীর 4টি স্পটে বিআরটি এর যে অভিযান তা শুরু হয়েছে এবং সেই অভিযান শুরু হওয়ার পর কিন্তু মূলত নগরীতে যে পরিমাণ গণপরিবহন ছিল তাও কিন্তু নেই বা কিছুটা কমে গিয়েছে। সে কারণে যারা নগরবাসী আছেন, অফিসগামী বা অফিস ফেরত বা যারা ঘর ফেরত মানুষ আছেন, তারা কিন্তু নানান সমস্যায় পড়ছেন এবং যেভাবে সব গণপরিবহনে লোকালভাবে যারা চালানোর কথা ছিল বা সরকার যে নির্দেশনা দিয়েছে যে প্রত্যেকটি গণপরিবহন লোকাল হিসেবেই রাজধানীতে চলবে, সেটিও কিন্তু কোনো গণপরিবহন মানছে না। আপনি দেখছেন আমার পাশে কিন্তু একটি লাভ বাইক পরিবহন বাস, তারা কিন্তু আপনি দেখছেন যে এইমাত্র এখানে এসে তারা কিন্তু গেট খুললো। এতক্ষণ তারা কিন্তু গেট বন্ধ করেই আপনি দেখছেন তারা কিন্তু আবারও গেট বন্ধ করে দিল। তো যদিও কিন্তু এরকম গেট বন্ধ করে বা গেট লক করে যাওয়ার কিন্তু কোনো নিয়ম এই মুহূর্তে সরকার থেকে নেই। আপনি দেখছেন যাত্রী উঠতে চাচ্ছে কিন্তু যাত্রী কিন্তু বাসে তোলা হচ্ছে না। কন্ডাক্টর বা হেল্পার তারা কিন্তু বাসের দরজা আটকে রেখে কিন্তু যাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে বুঝতেই পারছেন সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু এভাবে অনেকগুলো বাসে কিন্তু মানছে না। তারা কিন্তু এখনো তাদের সিটিং সার্ভিস যেটি তারা চালিয়ে আসছিলেন সেগুলোই কিন্তু সেই সিটিং সার্ভিস হিসেবেই তারা কিন্তু এখনো চালাচ্ছেন। এবং বিশেষ করে আমি যদি আপনাকে বলি দূর পরিবহন যেগুলো রয়েছে, অর্থাৎ হয়তো সাভার থেকে ছেড়ে এসে ঢাকা শহর ঘুরে মতিঝিল যাচ্ছে বা উত্তরা থেকে এসে আজিমপুর যাচ্ছে, এই ধরনের যেসব বাসের দূরত্ব বেশি, তারা কিন্তু এখনো লোকাল হিসেবে তারা বাস চালাচ্ছেন না। তারা বলছেন তাদের মালিকরা বলেছে তাদেরকে এই বাসগুলো সিটিং হিসেবে চালানোর জন্য তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা কিন্তু মালিকের সেই নির্দেশনা মেনে সরকারের নির্দেশনা উপেক্ষা করে তারা কিন্তু এখনো সিটিং বাস সার্ভিস হিসেবেই চালাচ্ছেন রাজধানীতে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি মূলত যেসব বাসের মালিকরা খুব বেশি প্রভাবশালী মূলত তারাই কিন্তু সরকারের নির্দেশনা উপেক্ষা করছেন। তো মোটামুটি আমার কাছ থেকে রাজধানীর ফার্মগেটে যে গণপরিবহনে লোকাল এবং সিটিং সার্ভিসে অরাজকতা চলছে তার এই ছিল সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, রাজধানীতে গণপরিবহনের যে সংকট সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি সমস্যার সমাধানে বর্তমান সরকারকে জাতিসংঘে দাবি উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নতজানু বলেই সাম্প্রতিক ভারত সফরে পানির ন্যায্য হিস্যার আদায় করতে পারেনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে কথা বলেন তিনি। ভারত থেকে ঘুরে এসে বলেছেন পানি মাঙ্গা, ইলেকট্রিসিটি মিলা, সুস্থ মিলা। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এখন ঠিক কুচ মিলার জায়গায়। যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে তাদেরকে কাছে তারা নিজের দাবি দেওয়াগুলো, জনগণের দাবি দেওয়াগুলো তারা সেইভাবে তারা পেশ করতে পারছেন না। আমরা তো আজকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই তিস্তা নদীর পানি সহ 58টি অভিন্ন নদীর পানির হিস্যা দেওয়ার জন্য জাতিসংঘে এটাকে তুলে ধরুন এবং জাতিসংঘকে সমস্যার সমাধানে তারা সম্পৃক্ত করুন। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে আকাশ স্টেডিয়ামের সংঘর্ষের ঘটনায় মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 400 জনের বিরুদ্ধে মামলা।
মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও সৈয়দ মোহাম্মদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ প্রমাণ হলেও দুটি অভিযোগ দেয়া হয় এই সর্বোচ্চ শাস্তি। এই মামলায় ৭১ ধর্ষণকে গণহত্যা হিসেবে পর্যবেক্ষণ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও পলাতক সৈয়দ মোহাম্মদ হোসেনের বিচার শুরু হয় গত বছরের ৯ মে। প্রায় ১ বছর আইনি প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ৬টি অভিযোগই প্রমাণিত হলেও দুটি অভিযোগে ফাঁসি, একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি ৩টিতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। দুটো চার্জে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড এসেছে এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এসেছে এবং ৩টি চার্জে মোট 22 বছরের সশ্রম কারাদণ্ড আমরা পেয়েছি। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল আমরা এই রায়ের বিরুদ্ধে আসামির সাথে পরামর্শক্রমে উচ্চ আদালতে আপিল করব। এর আগে ২৭টি মামলার রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। এই প্রথম কোনো মামলায় মুক্তিযুদ্ধের সময় ধর্ষণকে গণহত্যা হিসেবে পর্যবেক্ষণ দিল আদালত। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ১৯৭১ সালের যে গণধর্ষণ করা হয়েছে নির্যাতিত নারীদেরকে, তা হচ্ছে গণহত্যার শামিল, জেনোসাইডাল রেপ বলা হয়েছে। এই দুই রাজাকার মুক্তিযুদ্ধের সময় ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ এবং ২৫০ বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অপরাধ করে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। জাতীয় পরিচয়পত্রে তথ্যের ঘাটতি কিংবা ভুল তথ্য থাকার কারণে ১ লাখেরও বেশি নাগরিক স্মার্ট কার্ড না পেয়ে ফিরে গেছেন। এছাড়াও নির্ধারিত এলাকায় বিতরণ শেষ হয়ে গেলেও কার্ড নিতে যাননি ১২ লক্ষাধিক নাগরিক। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। তবে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বলছে, সঠিক নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন অফিস গেলেই পাওয়া যাবে স্মার্ট কার্ড। শহীদুল ইসলাম হীরার তোলা ছবিতে রিপোর্ট করেছেন বেলায়েত হোসেন। হাতের চাপ লাগছে, চৌকের পাওয়ার রাখা পরে আমাকে বলছে এই স্লিপ নিয়ে যাও। হওয়া পরে কইছে আপনার এখানে হইছে না। বৃদ্ধ এই মানুষটির মতো তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও স্মার্ট কার্ড না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এদের বেশিরভাগের জাতীয় পরিচয়পত্রে রয়েছে তথ্যগত ঝামেলা। অনেকে আবার না জেনেই কার্ড নিতে এসেছেন ভুল দিনে। বাসায় শিফট করে উত্তরা চলে গেছি, তো উত্তরা থেকে আমার মানিকদের সাধারণত খবরাখবর রাখা হয় না। আমার ভাই ফোন দিয়ে বলল যে না এখানে কার্ড দিচ্ছে, আসার পরে আমি কার্ড পাইনি। ৩ ঘন্টা দাঁড়ানোর পরে কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পরে ওনারাও দেখলো, দেখার পরে বললো যে আপনার এটা তো কমপ্লিট হয় নাই, আপনার এটা নিয়ে আর রূপায়ণ টাওয়ারে ৪র্থ তলায় যেতে হবে জুলাই মাসে। আঙ্গুলের চাপ নিচে, চৌকেরিও নিচে। আবার কয় এটা কয় আপনারটা মে মাসে না জুন মাসে পাইবেন। স্থায়ী ঠিকানাতে কোনো ফিল্ড যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমাদের কার্ডগুলো প্রিন্টে আসে না। মিসিং হওয়ার আরেকটা কারণ হলো আপনার স্থানান্তর। আবার অনেকে আছেন যে ডুপ্লিকেট ভোটার, প্রথমবার যে ভোটারটা হয়েছে ওইটাই শুধু আমাদের সার্ভারে আছে, এরপরে উনি যতবারই আবার নতুন করে ভোটার হোক ওই ডাটাটা সার্ভারে ঢুকবে না। নির্বাচন কমিশনের তথ্য বলছে, গত ১৫ এপ্রিল পর্যন্ত বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছিল ২,৯৩,৫০৯টি স্মার্ট কার্ড। এর মধ্যে ১২,৮৭,৫০৭ জন নাগরিক এখনো কার্ড নিতেই যাননি। এছাড়া শুধু ঢাকা মহানগরীতে তথ্যগত সমস্যার কারণে কেন্দ্রে গিয়েও কার্ড পাননি ১,০১,১১৩ জন নাগরিক। উল্লেখযোগ্য এই সংখ্যক নাগরিকের হাতে পরে কিভাবে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে প্রশ্ন ছিল নির্বাচন কমিশন সচিবের কাছে। যারা এই ডাটা মিসম্যাচের জন্য বা তথ্যগত কিছু অসম্পূর্ণতার জন্য আপনার যারা স্মার্ট কার্ড পায়নি, তাদের জন্য ক্যাম্পে একটা নির্ধারিত ফর্ম ফিল আপ করে আইরিশ এবং 10 ফিঙ্গার দিয়ে পরবর্তীতে এটা হেড অফিস বা থানা অফিস থেকে তারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারে। যারা আসেইনি একবারে কেন্দ্রে, তারা হেড অফিসে এসে 10 ফিঙ্গার এবং আইরিশ দিয়ে থানা অফিস থেকে সেটা সংগ্রহ করতে পারে। নির্বাচন কমিশন বলছে, বিতরণের দিন যাতে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আগে থেকেই 105-এ কল দিয়ে কার্ড প্রিন্ট হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে। কুড়িগ্রামের দাসিয়ার চর দিয়ে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বর্তমানে চলছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশনে। এরপর পর্যায়ক্রমে বিতরণ করা হবে বাকি সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায়। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুণে মানে অতুলনীয় রাজশাহীর আম গেল ৩ বছর ধরে রপ্তানি হচ্ছে ইউরোপে।
লাভের আশায় রপ্তানিযোগ্য আম উৎপাদনে প্রয়োজন চাষিদের দক্ষতা বৃদ্ধি সহ সরকারি সহায়তা আর সঠিক কৃষি অনুশীলন ও সময় উপযোগী যত্নের পরামর্শ ফল গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তার। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। সবুজ সতেজতায় আমের বাগানগুলোতে গুটি বেঁধেছে আম। প্রতি বছর ক্রমবর্ধমান উৎপাদনের বড় হচ্ছে কৃষকের স্বপ্ন। এপ্রিলেই জেলার 17,000 হেক্টর বাগানে 250 প্রজাতির আম পরিপূর্ণ আকার পাবে, আর 2 মাসের মধ্যে উপযোগী হবে বাজারজাতকরণের। গেল 3 বছর এমন উৎপাদনের মধ্য থেকে ফ্রুট ব্যাগিং এ চাষ করা আমগুলো রপ্তানি হয়েছে আন্তর্জাতিক বাজারে। মুনাফার আশায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় চাষিরা। তাই গোপালভোগ, মোহনভোগ, খিরসাপাত, ল্যাংড়া, রানীপ্রসাদ সহ অধিক প্রচলিত আমের অর্ধশত প্রজাতির রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহায়তা চায় চাষিরা। এই আমগুলো যদি আমরা বিদেশে পাঠাতে পারি তা আমরা লাভবান হব। সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল রেখে আমগুলো বিদেশে পাঠানোর ব্যবস্থা করে তাহলে আমরা অনেক লাভবান হব। সরকারের কাছে অনুরোধ থাকবে আমের পুরো কোনো যেন সময় নির্ধারণ না হয়, কৃষক যখন পারবে তখন বাজারজাত করবে। রাজশাহীর আম সম্ভাবনাময় হলেও রপ্তানিযোগ্য আম উৎপাদনে চাষিদের দক্ষতা বৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি সহায়তা না পেলে আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ হবে না বলে মনে করেন রপ্তানিকারকরা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় ব্যবসায়ী নেতা। উপজেলা পর্যায়ে কৃষিবিদদের আমি অনুরোধ করব তারা যেন মাঠ পর্যায়ে গিয়ে এবং বাগান পর্যবেক্ষণ করেন এবং ভালোভাবে যেন চাষ হয় সেই দিকে যেন নজরদারি রাখেন। কার্গো বিমানের মাধ্যমে আমরা পণ্য রপ্তানি করতে পারি কিনা সে বিষয়ে সরকারকে আমাদের বিমান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী চেম্বার সব রকম কাজ করছে। অবশ্য সঠিক উপায়ে ফল উৎপাদনে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এ ফল গবেষক। ব্যাগের ভিতরে অনেক দিন ধরে কিন্তু এই আমটি থাকে, সেক্ষেত্রে সেখানে রোগ বা পোকা এবং কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের কোনো প্রভাব থাকে না। রাজশাহী কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর জেলায় 150 বাগান থেকে 500 মেট্রিক টন আম রপ্তানি করা হবে, যা গত বছরের থেকে 4 গুণ বেশি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশি কমিউনিটি। জনগণের ম্যান্ডেট নিয়ে ব্রেক্সিট প্রক্রিয়ার বাস্তবায়নই উদ্দেশ্য। রাজধানীর বনানী থেকে নিখোঁজ হওয়া 4 তরুণের মধ্যে বরিশালের মেহেদী হাসান 4 মাস 18 দিন পর বাড়ি ফিরেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এতদিন সে কোথায় ছিল কিছুই জানে না দাবি করলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে নিখোঁজদের মধ্যে সাফায়েত নামে একজন উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছিল। তবে স্বজন এলাকাবাসীর দাবি মেধাবী ছাত্র মেহেদীর কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের রিপোর্ট। গত 1 ডিসেম্বর বনানীর একটি রেস্তোরাঁর সামনে থেকে বন্ধু সুজন সহ রিকশা ঠিক করছিলেন মেহেদী। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ সেখানে হাজির হয়ে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তিনি কোথায় ছিলেন, কি করেছেন আর কারাই বা তাকে নিয়ে গেছে কিছুই বলতে পারেন না। সবশেষ মঙ্গলবার ভোরে নবীনগর রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। এমনটাই দাবি নিখোঁজ হওয়ার প্রায় 4.5 মাস পর বাড়ি ফেরা বরিশালের বাবুগঞ্জের মেহেদী হাসানের। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রাস্তা অন্ধকার ছিল, যে কেউ এসে তার হাত ধরেছে। হাত ধরার পর থেকে সে অজ্ঞান ছিল, এতদিনে সে কোনো কিছু বলতে পারেনি। সাভার নবীনগর এলাকায় একটি রাস্তার সাথে সে নিজেকে আবিষ্কার করেছে একটি গাছের সাথে হেলানো অবস্থায়। তারপর সে বাসে করে বাড়িতে চলে এসেছে। আর সে যেটা বলেছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, পরবর্তীতে বিস্তারিত বলা যাবে। এদিকে সেদিন নিখোঁজ হওয়াদের মধ্যে সাফায়েত উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তবে মেহেদীর ব্যাপারে এলাকাবাসীর ধারণা পুরোটাই উল্টো। মেহেদী হাসান অত্যন্ত মেধাবী, নম্র ভদ্র একটি ছেলে। সে অত্যন্তিক ভালো ছেলে, কোনো জঙ্গি হইতে পারে না। কারা কোথায় কি করছে এটা তো আমি, ছেলে তো অসুস্থ, আমি তো জিজ্ঞাসা করতে পারিনি। সে সুস্থ হোক, হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করিয়া তারপর দেখব। গত 1 ডিসেম্বর বনানীর একটি রেস্তোরাঁ থেকে 4 তরুণ একযোগে নিখোঁজ হন। এর মধ্যে মেহেদী ও সুজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। মেহেদী ফিরলেও সুজন এখনো নিখোঁজ। নিখোঁজের পর 2 ও 3 ডিসেম্বর বনানী থানায় আলাদা 2টি ডায়েরি করেন তাদের স্বজনরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সম্প্রতি দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় নড়ে চড়ে বসেছে ফেনীর পুলিশ প্রশাসন। জঙ্গিবাদকে রুখে দিতে জেলার সকল মাদ্রাসা সহ স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে জঙ্গি বিরোধী মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ বলছে তাদের এই উদ্যোগ সফল হলে বিপথগামীদের অপতৎপরতা বাধাগ্রস্ত হবে, নিয়ন্ত্রিত হবে জঙ্গি কর্মকাণ্ড। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। হাসান প্রথমবার আনিছে আইলে তোমরা কোন কোন থাকবে কজে আমরা ভাই দুইজন আছি আর বোন জামাই আছে আর বোন একজন আছে ছোট বাচ্চা একটা আছে বোনের। ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ির এই বিল্ডিং এর মালিক ইব্রাহিম মিয়া জানালেন কি কৌশলে জঙ্গি হাসান তার কাছ থেকে বাসা ভাড়া নিয়ে কয়েকদিন অবস্থান করে আবার পালিয়ে যায়। পুলিশ জানায় এই হাসানি মিরসরাই জঙ্গি আস্তানাটিও একই কৌশলে বাড়ির মালিকের কাছ থেকে ভাড়া নিয়েছিল। ফেনীর পাশের দুই জেলা কুমিল্লা এবং চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে জঙ্গিদের সক্রিয় তৎপরতার সাথে জড়িতদের একটি অংশ ফেনীতেও বাসা ভাড়া নিয়ে অবস্থান নেওয়ার তথ্য মিলেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। একাধিক স্থানে অবস্থান নেয়া জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে অবস্থানের সত্যতা পেলেও আগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি জেলার গোয়েন্দা বিভাগ। সত্যি এখানে ভাড়া নিয়ে অবস্থান করছিল, কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা এলাকা থেকে রাতের অন্ধকারে সরতে পারে। এমন অবস্থায় নড়ে চড়ে বসেছে ফেনীর জেলা পুলিশ প্রশাসন। এ বিষয়ে সচেতন করতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সহ নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। স্কুল কলেজের ছাত্রছাত্রীর মাধ্যমে যদি সচেতন হওয়া যায়, আমরা মনে করি যারা জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনা যা সম্ভব। আমাদের শক্তির প্রয়োজন, যে শক্তি মেধা, মনন এবং মানসিক শক্তি, সেই জায়গাটাতে আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বেছে নিচ্ছি। শিক্ষার্থীদের ভেতর ইসলামের অপব্যাখ্যায় কোনো জঙ্গিবাদের বাসা যেন বাঁধতে না পারে সে ব্যাপারে সচেতন করতে পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন তারাও। কিভাবে আমরা আমাদের আশপাশের এই ধরনের অন্যায়গুলো প্রতিরোধ করতে পারবো এবং কাকে জানালে আমরা সুষ্ঠু বিচার পাবো। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ এগুলো দমনের জন্য আমাদের পুলিশ প্রশাসনকে সাহায্য করতে পারবো। আমরা যদি সবাই একবদ্ধ হতে পারি তাহলে এই সমাজ থেকে ইফটিজিং, মাদক, সন্ত্রাসবাদ দূর হবে। স্কুল কলেজ মাদ্রাসা ছাড়াও জেলায় 1998টি মসজিদে জঙ্গিবাদ বিরোধী বয়ান দিতে ইমামদের প্রতি নির্দেশনা রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরও কয়েকজনকে আটক করা হতে পারে বলেও জানিয়েছেন তারা। এদিকে মঙ্গলবারের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি সদস্য আলী আশরাফের সঙ্গে আলাউদ্দিন গ্রুপের বিরোধ চলছিল। গতকাল রাতে এরই জেরে রহিমপুর এলাকায় উভয় পক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত 17 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আশরাফ গ্রুপের 2 সমর্থক ফারুক ও সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু নেতাকর্মীর হাত ধরে জয় বাংলা বলে আয়সা নিজেদেরকে সেভ করে আওয়ামী লীগের লোকদেরকে রাস্তায় দিনের পর দিন পেটাচ্ছে। আজকে 2টা প্রাণ গেল। মূলত যে ঘটনাটা ঘটাইছে তারা সাবেক এমপি কাইকু আশরাফের লোক। এখন কেউ আইসা জয় বাংলা বললেই তো আর আওয়ামী লীগ হয়ে যায় না। যারা ঘটনা ঘটাইছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। কবির এবং আলাউদ্দিন গ্রুপের লোকজন তারা অতর্কিতভাবে প্রি প্ল্যান করেই তারা আশরাফ মেম্বার গংদের উপরে আক্রমণ করে। সেই আক্রমণে আপনার 2 জন নিহত হয়। এই ঘটনায় আমরা এ পর্যন্ত 6 জনকে আটক করেছি। এদিকে চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিং কমপ্লেক্স নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় 2টি মামলা দায়ের করেছে পুলিশ ও ডেভেলপার প্রতিষ্ঠান। সকালে নগরীর কোতোয়ালি থানায় মহানগর ছাত্রলীগ সভাপতি ইমু ও সাধারণ সম্পাদক রনির নাম উল্লেখ করে 59 জন সহ অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে মামলা 2টি দায়ের করা হয়। এর আগে গতকাল বিকেলে আউটার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার মাঠে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ কাজ চলার সময় এর প্রতিবাদে কাজীর দেউরি এলাকায় মানববন্ধন করে মহানগর ছাত্রলীগ। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 10 নেতাকর্মী আহত হন। এ সময় 10 থেকে 12টি গাড়ি ভাঙচুর করা হয়। আবারও বিদ্যুতের দাম বাড়ছে বলে ইঙ্গিত দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তরুণদের উদ্ভাবনী পরিকল্পনা সমন্বয় বিষয়ক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এ সময় আগামী বাজেটে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের উপর সম্পূরক কর কমানোর প্রস্তাব থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। বিদ্যুতের প্রাইসটা আমরা অ্যাডজাস্টমেন্ট করব এবং এই প্রস্তাবটি বেশ আগে, যেহেতু গ্যাসের একটা বৃদ্ধি ঘটেছে বিদ্যুতের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপন্ন করতে যে গ্যাস লাগে এই প্রথমবারের মতো গ্যাসের প্রাইসটা তারা বৃদ্ধি করেছে। অ্যাডজাস্টমেন্টটা খুব সামান্য হচ্ছে, তবে একদম যারা লাইফ লাইনে আছেন সেখানে কোনো পরিবর্তন হবে না। গ্যাসের উপর প্রায় 41% সাপ্লিমেন্টারি ডিউটি যদি আমরা উঠে নিতে পারি, আমরা যদি সরাই দিতে পারি, তাহলে কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটে না। আমি মনে করি এই বিষয়টা আগামী বাজেটে আমাদের প্রস্তাবনা থাকবে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সুযোগের অভাবে সিলেটে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। শত বাধা মারিয়ে যে কজন বিনিয়োগ করেছেন মাঝপথে থমকে গেছেন তারা। সব ধরনের সুবিধা দেয়া হবে এমন আশ্বাসে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করলেও গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে শত কোটি টাকার কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগের পরিবেশ তৈরি করতে না পারলে আগের বিনিয়োগও তুলে নিয়ে যেতে পারেন প্রবাসীরা। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটের গোটাটিকর বিসিকে এ যাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ হয় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানিতে। এতে প্রায় শত কোটি টাকা বিনিয়োগ করেন একজন প্রবাসী। কিন্তু গ্যাস সংযোগ না দেয়ায় কারখানাটি দীর্ঘদিন ধরে চালু করা যাচ্ছে না। অথচ শিল্প এলাকায় বিনিয়োগ করলে গ্যাস, বিদ্যুৎ সহ সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা সরকারের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, উৎপাদনে না আসায় ব্যাংক ঋণ পরিশোধ করতে পথে নামার উপক্রম। আর কারখানাটি চালু হলে এখানে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান হবে। ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে যে ফ্যাসিলিটি আমাদেরকে দেওয়ার কথা ছিল, যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন গ্যাস, নিরবিচ্ছিন্ন পানি নিষ্কাশনের ব্যবস্থা, এগুলো কিছুই আমরা পাচ্ছি না। আমরা সবকিছু থেকে বঞ্চিত। কোটি কোটি টাকা বিনিয়োগের পরও গ্যাস ও অন্যান্য সুযোগের অভাবে শিল্প প্রতিষ্ঠান চালু করা যাবে না এমন শঙ্কায় সিলেটে বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন প্রবাসীরা। ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের নেতৃবৃন্দ বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স আসা কমে যাবে। প্রতিকূলতা দূর করে ওয়ান স্টপ সার্ভিস চালু করলে আস্থা ফিরতে পারে বলেও মত তাদের। বিনিয়োগ করবে প্রবাস থেকে, তারা এক জায়গায় এসে সব কাজগুলো করতে পারে এবং সহজে বিনিয়োগ করা সম্ভব হয়, তাহলেই বিনিয়োগের প্রতিবন্ধকতা আমার মনে হয় দূর হবে। বিসিকের চেয়ারম্যান বিষয়টি উচ্চ মহলে জানানোর প্রতিশ্রুতি দেন। সিলেটের ব্যবসায়ী নেতারা বলছেন, জৈন্তাপুরে সরকারের পরিকল্পনাধীন স্পেশাল ইকোনমিক জোন স্থাপন হলে সেখানে গ্যাসের নিশ্চয়তা থাকবে। এটাও একটা প্রতিশ্রুতি সরকারের যে শিল্পগুলো একখানে হলে আমি গ্যাসও দিতে পারবো। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এবং সিলেট চেম্বার আমরা যৌথভাবে কাজ করে যাদেরকে ব্যবসায়ী আগামী অক্টোবরের মধ্যে আমরা এটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাব বলে আশা করতেছি। বিনিয়োগে আস্থা না থাকায় ব্যাংকে প্রবাসীদের হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে। অনেকে দেশের টাকা ফেরত নিয়ে যাচ্ছেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর পুরান ঢাকার বংশাল রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সহযোগী আরও 14টি সংগঠন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, নতুন মূসক আইনের আওতায় আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায় সহ সব স্তরে 15% হারে মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে। এতে সব পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া ব্যবসায়ীদের কোনো প্রকার রিটার্ন দাখিলের বিষয়ে অবহিত না করে আমদানিকারকের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে আমদানিকারক তার পণ্য বন্দর থেকে খালাস করতে পারছেন না। এই অবস্থায় উদ্ভূত সমস্যার সমাধানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10 দফা দাবি তোলা হয়েছে। এর মধ্যে আগের মতো প্যাকেজ ভ্যাট পুনর্বহাল এবং ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে ভ্যাট নির্ধারণ করা সহ বিভিন্ন দাবি তোলা হয়। কওমি মাদ্রাসার শিক্ষা সহ স্বীকৃত দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খুব দ্রুত সংসদে পাশ করে এই ঘোষণাকে আইনে পরিণত করার আহ্বান জানিয়েছেন কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন কমিটি। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। কওমি সনদের স্বীকৃতির ঘোষণার পর প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আমরা আশা করব খুব শিগগিরই সংসদে পাশ করে এই ঘোষণাকে একটি আইনে পরিণত করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সাধারণ মুসলমানদের থেকে অনুদান নেওয়ার মাধ্যমে
তাদের ঘরে দিনের আলো পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা সাধারণ মুসলমানদের থেকে দান গ্রহণ করি। বরকনের বয়স যাচাই সহজ ও নির্ভুল করতে মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অ্যাপের উদ্বোধন করেন। অনুষ্ঠান থেকে জানানো হয়, সরকারের অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা বোর্ডের ডাটা, পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্ম সম্পর্কিত সংরক্ষিত অনলাইন তথ্য থেকে বিবাহ নিবন্ধনকারীরা এই অ্যাপ ব্যবহার করে প্রকৃত বয়স জানতে পারবেন। এটুআই প্রোগ্রামের সহায়তায় কুড়িগ্রাম জেলায় এই অ্যাপের পাইলট প্রকল্প শুরু হয়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাজ্যের ফ্রেসনো এলাকায় এই ঘটনা ঘটে। মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে হামলাকারী অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে বলেও জানায় পুলিশ। নিহতদের সবাই শ্বেতাঙ্গ হওয়ায় একে বর্ণবাদী হামলা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম কোরি আলী মোহাম্মদ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গত সপ্তাহে এক নিরাপত্তা প্রহরীকে হত্যার দায়ে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন হামলাকারী কোরি আলী মোহাম্মদ। দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় হঠাৎ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের আগাম নির্বাচনের ঘোষণা অপ্রত্যাশিত হলেও একে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশি কমিউনিটি সহ ব্রিটেনের বেশিরভাগ মানুষ। ব্রেক্সিট প্রক্রিয়া আরও সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে করতে এই নির্বাচন প্রয়োজন। থেরেসা মের এমন বক্তব্যের সঙ্গে একমত অনেকে। তারা বলছেন, প্রধানমন্ত্রী তার অবস্থান শক্তিশালী করার জন্য আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বছর গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিলে ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং কনজারভেটিভ পার্টির নতুন নেতা থেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। গত 29শে মার্চ তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন। আর এই ব্রেক্সিট প্রক্রিয়াকে সফল করতে মধ্যবর্তী নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আমি মনে করি ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যে স্থিতিশীলতা ও বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হতে পারে। ব্রেক্সিট সিদ্ধান্তের পর ব্রিটিশ জনগণ ঐক্যবদ্ধ হলেও পার্লামেন্টে বিভক্তি রয়ে গেছে। এটি দূর করতেই আগাম নির্বাচন প্রয়োজন। ব্রিটিশ জনগণের রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থেরেসা মে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে চান বলে তার এই ঘোষণা, এমনটি মনে করছেন বাংলাদেশি কমিউনিটির এই নেতা। বর্তমান প্রধানমন্ত্রী চাচ্ছেন একটা স্ট্রং লিডারশিপ হওয়ার জন্য এবং মানুষের কাছে আস্থা ওনার অবস্থানের যেভাবে উনি এসেছেন এজ এ প্রাইম মিনিস্টার, উনি মনে করেন এই ইলেকশনের মাধ্যমে মানুষের যে ম্যান্ডেটটা নেওয়া এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া এইটা ব্রেক্সিট প্রক্রিয়াকে ব্রিটেনের প্রতিটি রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আগাম নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশিদের অনেকে। আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করতেছি, তার প্রতিফলনই হচ্ছে এই যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া। সুতরাং আমি এটাকে খুব পজিটিভ মনে করি, কারণ এই দেশে ব্রেক্সিট এইটা কোনোদিন আর এই ইস্যু আগে ছিল না। এটা বিরাট একটা ব্যাপার। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখলো। কেউ আবার আগাম নির্বাচনের কারণে ব্রেক্সিট প্রক্রিয়া ঝুঁকি ও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। মধ্যবর্তী নির্বাচনের এই ঘোষণার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বিষয়টিকে নাকচ করে দিয়েছিলেন। তবে হঠাৎ করে এই ঘোষণা অনেকে অবাক করে দিয়েছে, কারণ ব্রিটেনের সংসদের মেয়াদ 2020 সাল পর্যন্ত। তবে ব্রেক্সিট ইস্যু নিয়ে এই ঘোষণাকে ব্রিটেনের রাজনীতি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফিলিপ লামের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে 4-2 গোলে হারিয়েছে জিদানের দল। 2 লেগ মিলিয়ে 6-3 গোলের দাপুটে জয় পেয়েছে মাদ্রিদিস্তানরা। এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন রোনালদো।
বুন্দেসলিগার একরকম অলিখিত রাজা তারা, তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গেল 3 মৌসুম ধরেই বায়ার্ন মিউনিখের বিদায়ের কারিগর হয়ে আছে স্প্যানিশ ক্লাবগুলো। 2013-14 মৌসুমে রিয়াল মাদ্রিদ, এরপর বার্সেলোনা, আর গেল মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোনো মন্ত্র বলেই স্পেন জুজু তাড়াতে পারছে না বায়ার্ন মিউনিখ। এবার আবারও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে হেরে যাওয়ায় সান্তিয়াগো বার্নাবুতে বড় জয়ের নেশায় ক্ষুধার্ত বাঘের মতো হয়েছিল বাভারিয়ানরা। কিন্তু প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শুরু থেকেই কোনো ছাড় দেয়নি অতিথিদের। 26 মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু নয়ারের দৃঢ়তায় রক্ষা পায় বায়ার্ন। আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় গড়ালেও প্রথমার্ধে গোলের সৌরভ ছড়াতে পারেনি কোনো দল। 53 মিনিটে ডি বক্সে ঢোকা রুবেনকে অবৈধভাবে ফাউল করেন ক্যাসেমিরো, আর তাতেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ইনজুরি থেকে ফেরা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। 76 মিনিটে ক্যাসেমিরোর সহায়তায় গোল করে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। আনন্দে উন্মাতাল পুরো বার্নাব্যু। সেই সঙ্গে অপেক্ষা রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগের 100তম গোলের। তবে 1 মিনিট পরেই আত্মঘাতী গোল করে বায়ার্নকে লিড উপহার দেন সার্জিও রামোস। নাটকীয়তায় মোড় নেয় ম্যাচ। 84 মিনিটে ভিদাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময় 3-3 গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময় বার্নাব্যু যেন খুঁজে পেল ভিন্ন এক রোনালদোকে। ৭৮,০০০ দর্শককে একরকম মন্ত্রমুগ্ধের মতো মাতিয়ে রাখেন CR7। 104 মিনিটে মার্সেলোর ক্রসে গোল করে 100তম গোলের মাইল ফলক স্পর্শ করেন রোনালদো। 5 মিনিট পরই আবারও দুর্দান্ত গোলে হ্যাট্রিক পূর্ণ করেন CR7। শেষ দিকে মার্কো আসেনসিও গোল করলেও 2 লেগ মিলিয়ে 6-3 গোলের বড় জয় সেমিতে পা রাখে রিয়াল মাদ্রিদ। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিবন্ধীদের বাদ রেখে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে ভুটানে অটিজম সম্মেলনে প্রধানমন্ত্রী। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। ভাড়া আদায়েও নৈরাজ্য। সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে বিকেলে সড়ক পরিবহন মন্ত্রীর বৈঠক। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের মুসলিম প্রধান সহ 2 রাজাকারের ফাঁসির আদেশ। 71-এর ধর্ষণের অপরাধ গণহত্যার শামিল পর্যবেক্ষণ ট্রাইব্যুনালের। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 তরুণের মধ্যে ফিরে আসা একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে অপহরণ করা হয়েছিল দাবি পরিবারের। এবং তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক। নিতে যাননি 12 লক্ষাধিক। শঙ্কিত না হয়ে নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।